আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিমান বাহিনীর ফাইটার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত আরেকজন শিশু গতরাতে মৃত্যুবরণ করেছে। তার নাম নাফি। 9 বছর বয়সী নাফি সহ এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 32-এ। এদিকে এ ঘটনায় আহতদের চিকিৎসায় পরামর্শ দিতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর চং সি জ্যাক আজ সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন। সেখানে তিনি চিকিৎসকদের সাথে বৈঠক করছেন। এদিকে ফাইটার যেখানে বিধ্বস্ত হয়েছিল সে মাইলস্টোন কলেজ আগামী 27 জুলাই থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ কলেজ থেকে অভিভাবকদের মোবাইলে মেসেজের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় কলেজ কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনায় 2 দিন পর আজ স্কুল আঙ্গিনায় সাংবাদিক সহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে এবং শিগগিরই প্রতিবেদন প্রকাশ করা হবে। আর 27 জুলাই স্কুল খোলার সিদ্ধান্তের বিষয়ে অভিভাবকরা অসন্তোষ জানিয়েছেন। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে যাচ্ছি মাইলস্টোন স্কুলে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, স্কুলে আজকের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতি বা কেমন দেখছেন? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আপনিও খবরে বলেছেন যে এখানে যারা আসছে বেশিরভাগই হচ্ছে উৎসুক জনতা। তার পাশাপাশি যারা এখানে শিক্ষার্থী রয়েছে, অভিভাবক রয়েছে, যারা উদ্বিগ্ন আসলে যে তাদের স্কুল কখন খোলা হয়, তাদের চোখের সামনে কিন্তু এক বড় ধরনের দুর্ঘটনার সাক্ষী কিন্তু তারা রয়েছেন। তারা এসে বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছেন সেই দিনের অভিজ্ঞতার কথা। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে ভেতরে কিছু পুলিশ আছেন এবং যে শিক্ষকরা রয়েছেন তারা ভেতরে অবস্থান করছেন। একই সাথে এখানে 7 সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে তদন্তের আসলে পরে জানা যাবে যে আসলে যে কি কারণে কতগুলো লাশ আসলে তারা এখানে শেষ হয়েছে, কতজন ভিকটিম হয়েছেন, প্রত্যেকটা খবর তখন তারা জানানোর চেষ্টা করবেন। আর আজকের ঘটনা হচ্ছে সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন বয়সী যারা এখানে এসছে, বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে এটি আসলে প্রাথমিক যে ভবনটা ছিল সেই ভবনের উপরে আছড়ে পড়েছে। সেখানে হতাহতদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিশু, খুবই ছোট যারা রয়েছে তাদের। আর যারা একটু বড় রয়েছে তারা এখানে এসছে, তাদের কেউ কেউ ইনজুর্ড হয়েছে, তাদের সহকর্মীদেরকে তারা স্মরণ করছেন। একই সাথে আমি অভিভাবকদের সাথেও কথা বলেছি। অভিভাবকরা বলেছেন যে এই যে খুব তড়িঘড়ি করে খোলার সিদ্ধান্ত, এটি নিশ্চয়ই ভালো নয়। তারা এটিকে সাধুবাদ জানাননি এবং তারা বলেছেন তাদের যে সন্তানদের তারা এত দ্রুত ট্রমা কাটিয়ে তারা এখানে ফেরত পাঠাতে পারবেন না, যেটি আসলে সম্ভব নয় বলে তারা মনে করছেন। আর কথা বলেছি, অনেকে আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে স্কুল থেকে সরিয়ে নেওয়ার জন্য তাদের শিক্ষার্থীদের। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এখন পর্যন্ত স্কুলের পক্ষ থেকে কোনো কিছু আমাদেরকে জানানো হয়নি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। সাদেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন যে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী কায়কুবাত মাহমুদ। কায়কুবাত, দগ্ধদের চিকিৎসা সম্পর্কে সর্বশেষ আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? মাইলস্টোনের বিমান দুর্ঘটনার ঘটনায় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য যে সিঙ্গাপুরের চিকিৎসক দলটি গতকাল রাতে এসে পৌঁছেছেন, তারা কিন্তু আজ সকালে বার্ন ইনস্টিটিউটে এসে পৌঁছেছেন। তারা এরপর থেকে কিন্তু 11টার থেকেই তারা কিন্তু চিকিৎসকদের সাথে কিন্তু মিটিং শুরু করেছেন। তারা বৈঠক করছেন চিকিৎসকদের সাথে, তাদের সাথে কথা বলছেন। আর আমরা যতদূর জানতে পেরেছি, তাদের সাথে কথা বলে রোগীদের অবস্থা দেখে তারা কিন্তু তাদের পর্যালোচনা জানাবে। সেক্ষেত্রে তাদের পরামর্শ অনুযায়ী দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্তও আসতে পারে। অর্থাৎ তারা বৈঠকগুলো শেষ করে তারপরে হয়তো বা আমাদেরকে জানাবেন তাদের কি সিদ্ধান্ত আসলো। আর এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে কিন্তু রোগী ভর্তি আছেন 44 জন, কিন্তু এখন পর্যন্ত ভর্তি আছে। গতকাল রাতে একজন মারা যাওয়া, একই সাথে একজন কিন্তু নতুন করে রোগীও এসেছেন এখানে অন্য হাসপাতাল থেকে। অর্থাৎ এখন 44 জন রোগী এখানে আছেন, যাদের মধ্যে কিন্তু 11 জনের অবস্থা এখনও কিন্তু আশঙ্কাজনক। তারা কিন্তু আইসিইউতে আছেন। আর একই সাথে কিন্তু এখানে এখন পর্যন্ত
গতকালের নাফির মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু 11 জনের মোট মৃত্যু দাঁড়ালো বার্ন ইনস্টিটিউটে। এছাড়া ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কিন্তু একজনের মৃত্যু আছে। তো আর এছাড়া সব মিলিয়ে কিন্তু চিকিৎসাধীন আছে আরও প্রায় 60 রোগী এখনও কিন্তু চিকিৎসাধীন আছে বিভিন্ন হাসপাতালে। আর আমি যদি বার্ন ইনস্টিটিউট এই মুহূর্তের অবস্থান বলি, এখানে কিন্তু আজকে কিন্তু নিরাপত্তা আমরা কিন্তু বেশ জোরদার দেখছি সকাল থেকে। তারা কিন্তু পুলিশ আনসার সহ কিন্তু এখানে কিন্তু সেনা সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন। তারা এখানে কিন্তু কোনো ধরনের জনতাকে কিন্তু আজকে এখানে দাঁড়াতে দেওয়া হয়নি। এখানে উৎসুক জনতার ভিড়টা আজকে কিন্তু সেরকম নেই আগের মতো। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলি। দর্শক, জানছিলাম মাইলস্টোন স্কুল এবং দগ্ধদের চিকিৎসার খবর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশে গতানুগতিক ও লোক দেখানোর জন্য যে তদন্ত হচ্ছে সেসব তদন্ত দেশবাসী দেখতে চায় না। সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে খুনি হাসিনা ও তার দোসররা লুটপাট করে প্রত্যেক সেক্টরকে শূন্য করে দিয়েছে, এগুলো তদন্ত করে বের করতে হবে। আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও বিচারের সাথে সংশ্লিষ্ট যে কেউ ঘটনার সাথে দায়ী, নির্দেশ ও বাস্তবায়নের সাথে ছিল, এই গণহত্যাকাণ্ডের সাথে ছিল, তাদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার অন্য কিছু যেন চিন্তা না করে। পরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। বাংলাদেশকে খুনি হাসিনা এবং তার দোসররা লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে কতটা অন্তঃসার শূন্য করেছে, এগুলো তদন্ত করে বের করা হোক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিশ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। অন্তর্বর্তী সরকার কোন কোন ক্ষেত্রে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে 10 মিনিটের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে প্রতীকী বয়কট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকের শুরুতে এই ওয়াকআউটের ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের ঘটনায় সঠিক ব্যবস্থা নিতে না পারা এবং শুধুমাত্র 4টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রতিবাদে দল 3টি কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে। আর ওয়াকআউট রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার, তাদের আপত্তির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সময়ের স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য গড়তে সিদ্ধান্তে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর আদাবরের কুখ্যাত কিশোর গ্যাং কবজিকাটা আনোয়ার ও টোন্টা বাবুর অন্যতম সহযোগী মোহাম্মদ রুবেল ওরফে পানি রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব 2। গত রোববার ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, রুবেল মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 15টি মামলা রয়েছে। সম্প্রতি আদাবরে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেপ্তার রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্যাংয়ের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে। দেশি বিদেশি শ্রমিকদের দিনরাত নিরলস পরিশ্রমে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতু সহ সংযোগ সড়কের কাজও। জাহাজ হ্যান্ডলিং সুবিধাদি নির্মাণ কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশকের অপেক্ষার পর 2026 সালের জুলাইয়ে চালু হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম। একটি আধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন গভীর সমুদ্র বন্দর হিসেবে পায়রা দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মত বন্দর সংশ্লিষ্টদের। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট।
2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 6,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2023 সালে। 2 দফা সময় বাড়ানোর পর অবশেষে শেষ হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ। আন্ধারমানিক নদের উপর 6 লেনের সেতুর কাজ হয়েছে 65%, আর সেতুর সংযোগ সড়কের কাজ হয়েছে 70%। পায়রা বন্দরকে দেশের সব অঞ্চলের সাথে যুক্ত করতে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজও শুরু হচ্ছে শীঘ্রই। বন্দর চেয়ারম্যান বলছেন, সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হলে আগামী বছরের জুলাইয়ে চালু হবে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। বড় আকারের 15টা শিপ এখানে অ্যাঙ্কার করে ট্রান্সশিপমেন্ট করতে পারবে একটা থেকে আরেকটা, এবং 650 মিটারে যদি আমরা 3টা শিপ এট এ টাইম হ্যান্ডেল করতে পারি, তাহলে আমরা চট্টগ্রাম বন্দরের একটা অংশ আমরা এখানে আমরা মনে হয় হ্যান্ডেল করতে পারবো। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, পলিপ্রবণ রামনাবাদ চ্যানেল নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে গভীরতা ধরে রাখতে পারলে পায়রা বন্দর হবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। সবার সাথে আলোচনা করতে হবে, মার্কেটিং করতে হবে, করলে পরে এই বন্দরের অন্তত অ্যাঙ্কর পোর্ট হিসাবে আগে কাজ শুরু করবে এবং চলমান থাকতে হবে। ড্রেজিংটা খুব তাড়াতাড়ি শুরু হবে। শুরু হলে পায়রা বন্দরের কার্যক্রম বেড়ে যাবে। অ্যাটলিস্ট 80% কার্গো যদি যাওয়ার মতো হয়, তখনই দেখবেন যে জাহাজগুলো অটোমেটিক ইন্টারেস্ট গ্রো করবে। 2013 সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে যাত্রা শুরু করে পায়রা। নিজস্ব টার্মিনাল ছাড়া সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পায়রা বন্দরে এ পর্যন্ত 529টি বিদেশি জাহাজ ও 3,426টি দেশি লাইটারের জাহাজ অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করেছে, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 2,079 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।